মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে এসেছি। বিষয়টি হচ্ছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের প্রত্যেকটা শাসকের সম্বন্ধে আমরা জানব। আজ আমরা বাবর, তার যুদ্ধ, সে কীভাবে তার সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিল ছোট্ট টাইম স্লটের মাধ্যমে, সেটুকু আমরা জানব, অর্থাৎ 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর বাইরেও বিষয়বস্তু রয়েছে, তার জন্য অবশ্যই টেক্সট বই পড়তে হবে। তবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি এইখানে আলোচনা করা হয়েছে। ভিডিওটি শুরু হওয়ার আগেই যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লোদি বংশের শেষ শাসক ছিলেন কে না, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিকে পরাস্ত করছেন বাবর। এইভাবে লোদি বংশের পরিসমাপ্তি ঘটছে এবং শুরু হচ্ছে এক নতুন সাম্রাজ্যের অধ্যায়ন। তার নাম হচ্ছে মুঘল সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের যিনি অধিকর্তা ছিলেন তিনি হচ্ছেন বাবর। যে যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিলেন তার নাম প্রথম পানিপথের যুদ্ধ, 1526 খ্রিস্টাব্দে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? 1526 খ্রিস্টাব্দে বাবর লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাস্ত করে নতুন সাম্রাজ্যের সূচনা করছেন। নামকরণ হচ্ছে মুঘল সাম্রাজ্য। বাবর 1526 থেকে 1530 এই সময় পর্যন্ত তার সাম্রাজ্য চালিয়েছিলেন। তিনি উত্তরাধিকার সূত্রে পিতার দিক থেকে ছিলেন তৈমুর লংয়ের বংশধর, মাতার দিক থেকে ছিলেন চেঙ্গিস খান বংশধর। বাবরের পিতার নাম ছিল অমর শেখ মির্জা। অনেক জায়গায় অ দিয়ে আছে, অনেক জায়গায় ও দিয়ে আছে, তো যেটা যেরকম, অমর শেখ মির্জা। বাবর ভারত আক্রমণ করেছিলেন কেন, তার কারণ হিসেবে ঐতিহাসিকরা নানান কারণ দেখায়। তবে প্রধানত আমরা দুটো কারণকে এখানে গুরুত্ব দেব। এক হচ্ছে ভারতবর্ষে প্রচুর ধন সম্পত্তি দৌলত ছিল, সেই কারণ। এবং দ্বিতীয়ত হচ্ছে ভারতবর্ষে যদি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা যায় তাহলে খুব সহজেই অন্যান্য যে সমস্ত তার শত্রুরা রয়েছে তাদের সাথে মোকাবিলা করা খুবই সহজ হবে। এছাড়াও আরও নানান কারণ রয়েছে। বাবর তার জীবদ্দশাতে যে যুদ্ধগুলি করেছিলেন 1526 থেকে 1530 মধ্যে, সেগুলি আলোচনা করা হলো। প্রথমেই আমরা প্রথম পানিপথের যুদ্ধ নিয়ে বললাম যে ইব্রাহিম লোদিকে পরাস্ত করছেন এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করছেন এবং তিনি নিজেকে দিল্লির বাদশাহ বলে ঘোষণা করছেন। দ্বিতীয়ত খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে। রানা সংগ্রাম সিংহের সঙ্গে তিনি এই যুদ্ধে জড়িয়ে পড়ছেন এবং রানা সংগ্রাম সিংহ পরাস্ত হচ্ছেন বাবরের কাছে। 1528 খ্রিস্টাব্দে বাবর গোয়ালিয়রে চান্দেরি দুর্গের যে মেদিনী রায় তাকে পরাস্ত করছেন এবং চান্দেরি দুর্গ দখল করছেন। 1529 খ্রিস্টাব্দে বাবর মামুদ লোদিকে পরাস্ত করছেন গঙ্গা এবং ঘরঘরা নদীর তীরে সঙ্গমস্থলে, তাই এই যুদ্ধের নাম ঘরঘরার যুদ্ধ। এতেও বাবর জয়লাভ করছেন। বাবরের যুদ্ধে জয়লাভ করার একটি অন্যতম কারণ হিসেবে আমরা বলতে পারি বাবরের যুদ্ধ কৌশল। বাবর অত্যন্ত আধুনিক পদ্ধতিতে যুদ্ধ কৌশল অবলম্বন করেছিলেন, তাই তিনি সহজেই যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন। সেরকমই একটি কৌশল হচ্ছে রুমি কৌশল। বাবর মারা যান আগ্রায় 1530 খ্রিস্টাব্দে। তার সমাধিক্ষেত্র তৈরি করা হয় কাবুলে। বাবরের আত্মজীবনীর নাম তুজুকি বাবরি। এটি তুর্কি ভাষায় লেখা। বাবরের এই আত্মজীবনী পার্সিয়ান ভাষায় যিনি অনুবাদ করেন তার নাম আব্দুর রহিম খান-ই খানান। তার নাম দেন বাবরনামা। এইগুলি হচ্ছে বাবরের সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট। পরবর্তীকালে আমরা হুমায়ুন সম্বন্ধে জানব। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, ভুল ত্রুটি হলে ক্ষমা করতে হবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে
আর কীভাবে নোট তৈরি করা যেতে পারে সেভাবে। তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।